এটা তো আমি অনেক আগের থেকেই বলি। আমি এই সরকারকে নিরপেক্ষ সরকার মনে করি না, এবং এই সরকারের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব বলেও মনে করি না। এটা তো আমি অনেক আগের থেকেই বলি। আমি কারণটা বলি শুনে। এই আওয়ামী লীগের যখন শাসন ক্ষমতা ছিল, এই বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, সবগুলি এখন যারা মাঠে যারা আছেন, সবগুলি দলের দাবি কি ছিল? সবগুলি দলের দাবি ছিল তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ঠিক? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মূল থিমটা কি? তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে? তত্ত্বাবধায়ক সরকার হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিও নির্বাচনে অংশ নেবে না। মূল থিম কিন্তু এটাই। এবং নির্বাচনের পরে সরকারের কেউ আর নতুন সরকারের সঙ্গে থাকবে না। একদম বেসিক কথা কিন্তু এইটা। এই সরকারের চরিত্রের দিকে তাকান তো আপনি। এই সরকারের তো মিনিমাম 2 জন লোক উপদেষ্টা আছে, মন্ত্রী আছে, যারা আগামী নির্বাচনে অংশ নেবে বলে সবাই মনে করে, তারা তো অস্বীকার করে না। আছে না? তারা এনসিপির ইলেকশন করবে, এলাকায় কাজ করতেছে। আচ্ছা ফাইন। এই সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন যে এনসিপিকে, মানে স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। উনি বলেছেন একটা পডকাস্টে, আপনার ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে উনি বলেছেন, সেটা আমরা সবাই দেখেছি। উনি তো বলেছেন, কারণ আমি যদি বলি তোমরা একটা রাজনৈতিক দল করো, তো ওই দলটার প্রতি আমার একটা ফিলিংস কাজ করবে না? স্বাভাবিক। তো উনি তো এনসিপির সঙ্গে ওনার একটা সেই সম্পর্ক আছে। আপনি মনে হয় এখন নাই, হতেই পারে নাই, হতেই পারে নাই, কিন্তু এখন নাও থাকতে পারে। এখন তাদের সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু একসময় তো ছিল। যে সম্পর্ক ছিল সেটা আবার কদিন পরে আবার নতুন করে গজায় উঠতে পারে। এখন যে নাই নাই বলতেছে, এটা নাটকও হইতে পারে, হইতে পারে তো রে ভাই। কাজে এই সরকারের দেখেন, আমি বলি এটা মাথায় রেখেন, 2006 সালে যে 7 সালে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, 2007 জানুয়ারিতে বিএনপির শাসনের পরে, কে এম হাসানকে প্রধান উপদেষ্টা কেউ মানবে না, আওয়ামী লীগ মানবে না, মারে শেষ নাই। কে এম হাসান কীভাবে বিএনপি করে? কে এম হাসান কবে নাকি কোনো এক সময় বিএনপির কোনো এক কমিটিতে ছিল, এই জন্য সে রাজনৈতিক হয়ে গেল। তার আমরা মানি না, এবং সে শেষ পর্যন্ত নিজের ইজ্জত রক্ষার জন্য নিজেই বিব্রত হলো, চলে গেল তো। তাহলে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের নিরপেক্ষতা হলো ওই পর্যায়ে। আর এখানে 2টা এক্সিস্টিং উপদেষ্টা, তারা ইলেকশন করবে রে ভাই। তারা এখন পর্যন্ত বলছে আমি ইলেকশন করবো না, বলছে এক উপদেষ্টা বলে কি যে তফসিল ঘোষণার পরে সে পদ ত্যাগ করবে। তাহলে কি হলো ভাই? এইটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের সঙ্গে নাই। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফিলোসফিটা, তা তো এই গভর্নমেন্টের মধ্যে নাই। তো এই গভর্নমেন্টের আন্ডারে কী করে নির্বাচন হয়? আচ্ছা, চোরের সাক্ষী গাট কাটা বলেন একটা কথা। সাক্ষী দিয়েছে কে? প্রেস সেক্রেটারি। তো ওদের সরকারের পার্ট অফ গভর্নমেন্ট, তাই না? সে তারা বলবেই। সে ওদের না বলে তার চাকরি থাকবে। তাহলে ওনাকে সাক্ষী মেনে কী লাভ রে ভাই? ওনার সাক্ষী মেনেন না। ওনার সাক্ষী মানলে উনি বিপদগ্রস্ত হবেন পরবর্তী সময়ে যখন নতুন সরকার আসবে। কিন্তু কী দরকারটা? ওনাকে নিরাপদে থাকতে দেন, উনি কথাবার্তা বলে ওনার মতো বলতে দেন ওনাকে। বাট বিষয়টা হলো কি, এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি না। আমি দেশের জন্য বলবো যে আপনি মনে না করলেন যে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। কিন্তু এই যে বিএনপি, জামায়াত এবং এনসিপি, তারা কেউই তো মনে করছে না যে সরকার নিরপেক্ষ একজন আরেকজনের দিকে। তাহলে তো আমার কথা আরো এস্টাবলিশড হয়ে গেল। আমি যেটা এতদিন একা একা বলছি, সবাই বলতেছে, সমস্যাটা কি? যদি বলুক, আমার তো কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যেটা বলছি সেটা আমার ফিলিংসটা আমি প্রকাশ করলাম। সাধারণ মানুষ এই ধরনের ভাবনা ভাবেন। শুনেন, আমি বলি, এটা হলে আমার মানে একটা মনের কথা বলি আপনাকে। আমি ডক্টর ইউনূসের সামনে একটা অপার সম্ভাবনা ছিল। উনি নিজেকে যে কত উচ্চতায় উঠাতে পারতেন, এটা উনি নিজে চিন্তাও করতে পারেন নাই। উনি জানতেন, আপনি ভাবতেও পারবেন না। সেই সম্ভাবনাকে উনি ওনার ব্যক্তিগত মানে আপনার লোভ, লালসা এবং চারিত্রিক যে সীমাবদ্ধতা, এর মাধ্যমে ওটাকে এমন ধ্বংস করছেন। করার ফলে কী হয়েছে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ধরেন, শেখ হাসিনার কথাই বলি, শেখ হাসিনা তার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার জন্য এমন কোনো কাজ নাই যে করে নাই। এবং 15 বছরের শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু বেইজ্জতি করতে পারছিল, এই 15 মাস এখনো হয় নাই। ডক্টর ইউনূস নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে।
খালি ওনার এই সমস্ত কারণে উনি ব্যাখ্যা করতে পারবেন যখন উনি ক্ষমতা থেকে যাবেন, যখন ওনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার 666 কোটি টাকা যে আপনার ট্যাক্স ফাঁকির যে মামলাটা ছিল, এই মামলাটা কেন আপনাকে মানে ওই বিচারক আর মানে রায় দিয়ে দিছে, রায় লিখতে এখন সে বিব্রত বোধ করতেছে কেন বলেন? কেন উনি ওনার ব্যাংকে কেন 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করলেন নির্বাহী আদেশে? উনি কেন ওনার মামলাগুলো নির্বাহী আদেশে উঠাই দিলেন? এই কোনো একটা প্রশ্নের কোনো জবাব ওনার কাছে আছে নাই তো রে ভাই। এটা কি ওনার মতো লোকের জন্য সাজে এটা সাজে না তো। তো এগুলো তো হচ্ছে কাজে উনি এরকম একটা লোক, উনি নিয়ে যে জায়গায় নামাই নিয়ে গেছেন, তারপর উনি একটা অসাধারণ নির্বাচন করবেন বলে না, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনে আমরা উপহার দেব উনি বলেন, কিন্তু প্রায়ই বলেন। ভাই উনি ইতিহাসও বুঝে না, শ্রেষ্ঠও বুঝে না, নির্বাচন বুঝে কিনা এটা পরে বোঝা যাবো। অত সহজ না দুনিয়াটা রে ভাই। আমরা একটা ছোট ছোট করে একটু মন্তব্য নেব, যদি 1 মিনিট করে বলা হয় আমার জন্য সুবিধা হবে। শুরু করতে চাই সাহিত্যকার তারিককে দিয়ে শুরু করি। জি, মাসুদ কামাল ভাই চমৎকার বলছিলেন, আমি শুনছিলাম। ওনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। একটা ছোট্ট ঘটনা বলি। এক বিচারকের কাছে এক ব্যক্তি গিয়ে বলল যে আমি ডিভোর্স চাই আমার ওয়াইফের কাছ থেকে। বিচারক জানতে চাইলো যে কেন ডিভোর্স চাও? বলল যে আমাকে দিয়ে শুকনো থালা বাসন পরিষ্কার করায়, শুকনো কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করায়। তখন বিচারক বলল যে এটা সমস্যা কি, কিছুক্ষণ ভিজায় রাখবা, এটা দেখবা যে পরিষ্কার করা খুব সহজ, কাপড়টা এরকম করবা, দেখবা যে পরিষ্কার করা খুব সহজ। তখন বিচার প্রার্থী বলল যে আমার আর বিচারের দরকার নাই, বুঝলাম আমার অবস্থা মানে আপনার অবস্থা আমার চেয়েও আরো বেশি খারাপ। তো এক বিশেষ দেশে বৈঠকের পর থেকে এই সরকারের অবস্থা কার চাইতে খারাপ সেটা আর বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে যদি কোন রকমের পক্ষপাত, এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, এখনো খুনাখুনি চলছে, এখনো মানুষকে প্রতিনিয়ত খুন করা হচ্ছে, চাঁদাবাজির মহোৎসব চলছে, একটা দেশে সরকার আছে কি নাই তার কোনো মানে নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আর আপনারা আশা করছেন মানে স্বপ্নের মতো যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে, এটা মানে ছেঁড়া কাতার শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। জি, আমি কামরুজ্জামান রতন। আজকের আলোচনার মধ্যে মুখ্য বিষয় কি, আমরা নির্বাচনমুখী না, কিন্তু আমরা রাষ্ট্রটা যে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস সহ তার যে একটা সিস্টেম, তার যে একটা টোটাল বডিটাই, এই অর্গানিক বডিটাই কিন্তু মানে নিস্তেজ বা অক্ষম। মাসুদ কামাল ভাই বলেন আর আমার তারেক ভাই বলেন, আমরা তাহলে কাকে আমরা দায়িত্বটা দিয়ে সবাই আমরা নিয়ে আসলাম? আমরা এখন কিন্তু দেশের সামনে এগোবার কিন্তু কোনো আমরা রাস্তা দেখছি না। আমার মনে হয় যদি আলোচনাগুলো এইভাবে যদি পিছনে আমরা ফিরে তাকাই এবং এইটা আমরা ভালো সম্ভাবনা যদি কোনো একটা জাতি হিসাবে আমরা সামনে কোনো স্বপ্ন না দেখি, কোনো আমাদের সেটা ভোট বলেন, সেইখানে ব্যাংক বলেন, মানে দেশটাই চলছে না, তাহলে এখন মাসুদ কামাল ভাই আমরা তো কোন পথে এগোবো? হোয়াট ইজ দ্য নেক্সট? মানে আমাদের সিচুয়েশনটা কোথায় যাবে আমি জানি না। আমার এই আলোচনার ভিত্তিতে আমি কোনো আশা দেখছি না, কিন্তু আমি আশাবাদী এই কারণে যে 2000 মানুষ নয়, এই জাতির এই অবস্থার জন্য, আজকে একটা নির্বাচনের জন্য আমরা সবাই মিলে যে একটা স্যাক্রিফাইস করেছি, একটা রক্তের উপর দাঁড়িয়ে আছি, শহীদদের শহীদানকে আমরা হৃদয়ে ধারণ করি এবং ভবিষ্যতে এই শহীদানের উপর আমরা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমি এত নিরাশ হয়ে আগামী দিনের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করতে চাচ্ছি না। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। না, আমি হতাশ হওয়ার সুযোগ তো কম, আমাদেরকে আশাবাদী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেকগুলো যে আলোচনা সরকারের বিষয় হলো, বিষয়গুলোকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে সরকার যদি শক্তিশালী সরকার হিসেবে আমাদের সামনে, জনগণের সামনে দৃশ্যমান না হয়, তাহলে আমরা যেসব প্রত্যাশাগুলো করছি বা নির্বাচনকে নিয়ে আমাদের যে আশা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করব, আমাদের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় যে অব্যবস্থাপনা এখনো বিদ্যমান, সেই কথাগুলো কিন্তু প্রথম থেকেই সরকারের সাথে যখন আমরা বলবার চেষ্টা করেছি, কথা বলার সুযোগ পেয়েছি, তখনই বলবার চেষ্টা করেছি। কিন্তু অদৃশ্য কারণে সরকার শক্তিশালী সরকার হবার জনগণের প্রত্যাশা কি, তার শাসক বা তার দায়িত্বে যারা থাকবে তারা জনগণের নিরাপত্তা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তার শক্তির জায়গাটা দৃশ্যমান করতে হবে। সরকার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটি দুর্বল সরকার হিসেবে আবির্ভূত হওয়ার এক ধরনের
মানে অনবরত চেষ্টা করেছে, যার কারণে জনগণের ভিতরে আমরা হতাশা এই আছে। আলোচনাটা এখানে শেষ করতে এরপরও চাই। আমরা প্রত্যাশা করতে চাই যে এই সরকারের আমাদের অন্য কোনো বিকল্প নেই। এই সরকারের প্রফেসর ইউনূসের নেতৃত্বেই আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যেতে হবে এবং সেটি প্রত্যাশিত। একই সাথে সংস্কারের যে উদ্যোগ, যে প্রক্রিয়া, সেগুলাকে আইনি বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা যদি একটি শহীদুদ্দিন মাহমুদ স্বপন, শাহ ইফতেখার তারিক এবং কামরুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে